স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, আজ আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং মজার বিষয় হচ্ছে আজকে বাংলাদেশ এবং আমেরিকা দুই সেক্টরের পলিটিক্স নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আলোচনার শুরুতে বাংলাদেশের সামনে যে নির্বাচন আসতে যাচ্ছে একজন সংসদ সদস্য প্রার্থী আমার সাথে উপস্থিত রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমরা ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টরের সঙ্গে কথা বলবো নিউ ইয়র্কের রাজনীতি কিংবা ওভারঅল আসলে ডেমোক্রেটিক রাজনীতির কি অবস্থা সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। চাইলে আপনারা যুক্ত হতে পারেন, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে বরাবরের মতোই, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে আপনার আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত, তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথিরা। আলোচনা শুরু করতে চাই। আলোচনার শুরুতেই থাকবে বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রার্থীদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ। আলোচনার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট রেজবুল কবির। তিনি বরগুনা 1 আসনের সংসদ সদস্য প্রার্থী। বাংলাদেশে আসন্ন যে নির্বাচন আছে সেই নির্বাচনের কথা বলছি। অ্যাডভোকেট রেজবুল কবির, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ আপু, আপনাকে শুভেচ্ছা এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে এখন যারা দেখছে এবং ভবিষ্যতের সামনে আরো যারা দেখবে, বিশেষ করে এখন বাংলাদেশে ভোর রাত, বাংলাদেশে এখন সবাই দেখতে পারবে না, পরে দেখবে। আর বাংলাদেশিরা বিশেষ করে বরগুনা মানুষ দেখতে পারলে আমি খুব খুশি হতাম। যাই হোক, সব যারা পরবর্তী দেখবে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেতা দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার, আমরা যাকে নিয়ে বাংলাদেশ আগামী তৈরি করতে চাই নতুন বাংলাদেশ, সেই নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও জানাচ্ছি টিভিএন নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে আপনি সামনে বরগুনা 1 আসনে নির্বাচন করছেন, কেন করছেন? মানে তারুণ্যের কথা আপনি বলছিলেন, এই তারুণ্যের যে নেতৃত্ব সেটা আসলে দেশকে নতুন করে আসলে কি দিবে কিংবা কোন জিনিসটা দেওয়ার ব্যাপারে আপনি আশাবাদী? প্রথমেই অবলম্ব বলতে চাই, হেলাল হাফিজের একটা কবিতা আছে, নিঃশুদ্ধ সম্পদীয়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আসলে যুবকদের নিয়ে আপনি যতটা ভাববেন ততটাই সম্ভব, যতটা ভাববেন ততটাই সম্ভব। তো আগামীতে আমাদের নেতা, বিশেষ করে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি বার্ধক্য, রাইট? তো সেক্ষেত্রে আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন তার পরামর্শ নিয়ে তার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান। তিনি যুবক, তিনি তরুণ, আর তার ভাবনা তরুণদের নিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি করবেন। এখন তরুণরা যেটা পারবে সেটা আসলে প্রবীণরা ওইটা পারে না। আমি কারণ নাম বলবো না, কারণ আমি যাদের সাথে অনেকের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, প্রবীণ নবীন সকলে মিলে অনেক অনেক কর্মসূচি নিয়েছি। যদি আমাকে কখনো বলা হয় যে তুমি সকাল 5টায় চলে আসবা, আমি ঠিক 5টায় গিয়ে হাজির হই। যদি সেম একটা দাওয়াত প্রবীণ এক নেতাকে দেওয়া হয়, তিনি আসলে টাইমটা আসতে পারেন না। সেক্ষেত্রে আগামীতে আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার জন্য, নতুনভাবে তৈরি করার জন্য যে প্রয়াস, বিশেষ করে 31 দফা উনি কর্মসূচি হাতে নিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ওনার এক ঝাঁক তরুণ নেতৃত্ব দরকার। আমি মনে করি আমি সেই এক ঝাঁক তরুণের মধ্যে বরগুনার একজন যোগ্য প্রার্থী, এবং আমি যদি বরগুনায় আগামীতে নির্বাচিত হই বা আগামীতে আমাকে দেশনায়ক তারেক রহমান অথবা দল বিএনপি মনোনয়ন দেন, তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। জনগণের প্রতি সে আস্থা বিশ্বাস আমার আছে। বিগত দিনে উপজেলা নির্বাচনে আমি 57,000 ভোট পেয়েছি বরগুনা সদর আসন, বরগুনা সদর উপজেলায়। তো সেই সঙ্গে আরেকটা উপজেলা যুক্ত হবে। আমি মনে করি আমার একটা ভোটও কমে নাই, ভোট আরও বাড়ছে, আরও বাড়বে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি নিজেকে দাবি করি যে আমি একজন তরুণ নেতৃত্ব, এবং এই তরুণরাই পারবে আগামী নতুন যে বাংলাদেশ আপনারা ভাবছেন, বাংলাদেশের মানুষ যে ভাবছে দুর্নীতিমুক্ত, আপনি
নেশামুক্ত, উন্নয়ন, সবকিছু মিলে বিশেষ করে দুর্নীতি বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে। দুর্নীতি দেখবেন আপনি যদি বাংলাদেশের প্রশাসনের দিকে তাকান, যারা ইয়াং নেতৃত্ব, ইয়াং প্রশাসনের লোকজন যারা আছে, যেখানে আছে, সে হোক ইঞ্জিনিয়ার সেকশন, সে হোক প্রশাসনিক সেকশন, সে হোক পুলিশ ডিপার্টমেন্ট, সব জায়গায় দেখবেন ইয়াং যারা আসছে তাদের মধ্যে দুর্নীতি টোটালি নেই। কিন্তু প্রবীণদের অনেকের ভিতরে সেই দুর্নীতি বলেন বা ঘাটতি বলেন নেতৃত্বে রয়েছে। তো সেই ক্ষেত্রে আগামীতে বাংলাদেশের নেতৃত্ব যুবকরাই দেবে, ইয়াংরাই দেবে, এবং ইয়াংদের ঘিরেই আমাদের দল দেশনায়ক তারেক রহমান অনেক কিছু ভাবছেন। আপনি তারুণ্যের যে নেতৃত্ব কিংবা তারুণ্যের রাজনীতির উপরে ফোকাস করছিলেন। সম্প্রতি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এনসিপি কে নিয়ে আসলে মানুষের অনেক রকম আশা আকাঙ্ক্ষা ছিল, কিংবা বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেখানে তো তরুণদের কিন্তু প্রতিনিধি রয়েছে, তারা কিন্তু আসলে অনেক বিতর্কিত হচ্ছে। তো আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে পার্থক্যটা জানতে চাইবো। একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন ওই স্বাধীনতার সকল কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ, বিগত দিনে নিয়েছে একতরফাভাবে, যে আওয়ামী লীগ ছাড়া স্বাধীনতা কেউ ছিল না, অথচ তাদের ভিতরে কোনো মুক্তিযুদ্ধের আপনার বীর বিক্রম এরকম কেউ ছিল না। স্বাধীনতা ঘোষণাও কিন্তু বঙ্গবন্ধু দিতে পারেন নাই, দেন নাই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তারপর তারা দাবি করতো যে 71-এর সবকিছু তাদের। সেম আজকে যারা কি যেন সংগঠনের নাম এনসিপি, এনসিপিও তাদের একটা মানে চেতনা এরকম যেন 24-এর গণ আন্দোলন সব তাদের আন্দোলন। তারা তো আন্দোলন ছেড়েও দিয়েছিল। যাই হোক, 24-এর আন্দোলন তাদের সঙ্গে, তারা সামনে ছিল, তাদের আন্দোলনকে অস্বীকার করি না, কিন্তু যারা জীবন দিয়েছে তাদের মধ্যে কিন্তু ছিল না তারা একটা রাজনৈতিক দল করবে, তারা নির্বাচন করবে, তারা বাংলাদেশ সরকার চালাবে। তারা ছিল একটা বৈষম্যহীন রাজনীতি, বৈষম্যহীন সমাজ গঠন করবে, বৈষম্যহীন দেশ গঠন করবে, এই লক্ষ্য ছিল তাদের মূল লক্ষ্য। এখন সেখান থেকে তারা পদচ্যুতি করছে, তারা কিন্তু বিপথে চলে গেছে অলরেডি। বিপথ হচ্ছে এই, তারা রাজনৈতিক দল গঠন করছে, তাদের ভিতরে ক্ষমতার খায়েশ জাগছে, এটা ঠিক না। এবং আজকে 17টি বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অনেক মানুষ জীবন খালি 24 সালে দেয় নাই, এই জীবন দেওয়া শুরু হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় অবৈধভাবে যেদিন বসছে সেদিন থেকে এই আন্দোলন সংগ্রাম জীবন দেওয়া কত গুম খুন হয়েছে আপনি জানেন। সেখানে আজকে 24 সালে শুধু আন্দোলন, 24 আন্দোলনকে আমরা স্যালুট জানাই, আমরা সফল হয়েছি 24 সালে, কিন্তু আন্দোলন শুরু হয়েছে অনেক আগে। সেই আন্দোলনটা কি ছিল? ভোটের অধিকার। আজকে যার বয়স 18 বছর 17 বছর, তারা কিন্তু যার জন্ম হয়েছে সেও একজন ভোটার, কিন্তু এই 17-18 বছরে যত ভোটার হয়েছে নতুন, তারা কেউ ভোট দিতে পারে নাই। সে ভোটের অধিকারের জন্য সবাই মিলে আন্দোলন করেছি। এখন সেই ভোটের বিরুদ্ধে করে এই নতুন সংগঠনটি। কেন করে? তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্নভাবে, কিন্তু এটা সম্ভব না। আজকে যারা দেখেন তারা যে বিভিন্ন কর্মসূচি নেমেছে, সেই কর্মসূচি কিছু লোক হয় না, আমরা অস্বীকার করি না, সেই লোকগুলো দেখতে কারা এই আন্দোলনটা করেছিল। কিন্তু সাইদের নীতির সাথে যে বুক পেতে গুলি নিয়েছে, মুগ্ধর নীতির সাথে বর্তমান যে ছাত্র নেতৃত্ব আছে তারা বেইমানি করছে। তারা এইটা চায় না যে তারা ক্ষমতায় বসবে। আজকে তাদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় গিয়ে বসেছে, কেউ আরো বসতে চায়, কিন্তু সেটা বাংলার মাটিতে সম্ভব হবে না। এবং কবির ষড়যন্ত্রের সাথে তারা লিপ্ত। আগামীতে যেন সুষ্ঠু নির্বাচন না হয়, কিন্তু নির্বাচনের জন্যই বাংলার মানুষ জীবন দিয়েছে, সাইদ মুক্ত জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, বৈষম্যহীন সমাজের জন্য, কিন্তু সেইখানে তারা সেই পথে নাই। তারা বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করার জন্য আগামীতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বিএনপি নামে দুর্নাম ছড়ায়, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আপনি দেখছেন ওই যে জামাতের সাথে যুক্ত হয়েছে ওই যে পীর সাহেব চরমোনাই, উনি বলেছেন জামাত যেখানে লাগে সেখানে ধ্বংস, জামাত লাগছে মাদ্রাসা শেষ, জামাত গেছে বিএনপিতে, বিএনপি ধ্বংস। আবার এরকম বক্তব্য একজন পীর সাহেব দিয়েছেন। সেই পীর সাহেব এখন আবার জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন অপপ্রচার যেসব কথা বলে, এগুলো মানার মতো না, এবং জেনে শুনেই বলে। যখন দেখবে যে ছাত্রদল যুবদল রাজপথে নামছে, এগুলো কিন্তু ছাত্রদল যুবদল মানবে না। তাতে বিএনপি ক্ষমতা আসলো না আসলো ওর দেখার বিষয় না। তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তারেক রহমান নিয়ে কথা বলে। আপনারা বলেন তারেক রহমানের একটি কথা তার ছুট যায় কিনা, কোনো বক্তব্য, তার স্টেটমেন্ট, এবং সে কিন্তু সচেতন যে কোনো রকম যেন বাংলাদেশ বেপথে না যায়, কিন্তু সেখানে তারেক রহমানের নিজে সব কথা বলে, এগুলো আমরা মানবো না। তাতে নির্বাচিত হই না হই এগুলো মানার কোনো সুযোগ নাই। ওনাদেরকে ঘরে উঠেই দেবো, সময় বেশি লাগবে না ইনশাআল্লাহ। তারেক রহমানের সচেতনতার কথা বলছিলেন। সম্প্রতি বিএনপির সম্পর্কে আসলে বেশ কিছু অভিযোগ এসেছে। আমি আসলে এক এক করে যদি বলতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে, আপনার কানেও নিশ্চয়ই এসেছে, এবং দলের পক্ষ থেকে অনেকজনকে বহিষ্কার করা হয়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে নানাবিধ অভিযোগ এসেছে। দলের নেতা কর্মীদেরকে, তৃণমূলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না কেন?
শোনেন, বিএনপি একটা বিশাল দল। এই বিশাল দলের ধরেন আমরা শঙ্কিত হই। ধরেন হাজারো মানুষ আমার পিছনে আছে, ওই হাজারো মানুষ সবাইকে তো আমি চিনি না, সবাইকে আমি জানি না। আপনি দেখেন এই যে আজকে বর্তমান সমসাময়িক যে ঘটনাটা, সোহাগ হচ্ছে, সোহাগের বাড়ি কিন্তু আমাদের বরগুনায়, সোহাগের জন্মস্থান বরগুনায়, কাকচিরাতে, ও বড় হয়েছে নানাবাড়ি আমার বরগুনা সদরে। তো সোহাগ কিন্তু বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এবং সোহাগের এই ঘটনাটা কিন্তু অন্য একটা ঘটনা, ব্যবসায়িক একটা ঝামেলা হইতেই পারে, আপনারা থাকতে পারে, আমারও থাকতে পারে, ব্যক্তিগত। এটা দলের কোনো ব্যাপার না, এটা সংগঠনের একটা ব্যাপার না, এটা হচ্ছে ব্যক্তিগত একটা ঘটনা। সেই ব্যক্তিগত ঘটনা নিয়ে আপনি দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। পাথর মেরে মারতে হবে কেন? যে লোকটা মারা গেছে তাকে আবার পাথর দিয়ে মারতে হবে কেন? এগুলো শো অফ করা হয়েছে আমার ধারণা। এগুলো বেরোবে, আজ হোক কালো বেরোবি। এগুলো শো অফ করা হয়েছে। শো অফ করেছে কারা? যারা বিএনপি নির্বাচন চায় না, একটা বাংলাদেশ অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সেটা চায় না, নির্বাচন বিলম্বিত করতে চায়। কারা চায় সেটা তাদের মুখ থেকে শুনতে পাবেন। কারা নির্বাচনের সময় হয় নাই, নির্বাচনের সময় আরো লাগবে। আর কারা? আমরা তো নির্বাচন চাই, অথবা আমাদের বিপক্ষে যারা তারাই, এবং সেটা বেরোবে। দেখেন, কারণ কি, একটা মানুষ মারা গেছে তাকে আবার পাথর দিয়ে মারতে হবে কেন? এগুলো সব করা, এবং 2 দিন পরে সেগুলো প্রকাশ পেয়েছে। তার আগে বিএনপির বিপক্ষে যারা আছেন তারা কি আসলে চাইলেই আপনাদের দলের, সবার কথা বলবো না, কিছু নেতা কর্মীকে আসলে টাকা দিয়ে হোক কিংবা অন্যভাবে হোক প্রভাবিত করে হচ্ছে বিএনপির বিরুদ্ধে কাজে লাগাতে পারেন? আমাদের নেতা তারেক রহমান সাহেব সো সিরিয়াস সব ব্যাপারে। শোনেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়া ছিল তখন কিন্তু ওবায়দুল কাদের বলতো, যদি ক্ষমতা কখনো আওয়ামী লীগ ছাড়ে হাজার হাজার আমাদের লাশ পড়বে, তাদের লাশ পড়বে। এটা তাদেরও চিন্তা ছিল, আপনারও চিন্তা ছিল, আমারও চিন্তা ছিল। আমি যখন উপজেলা নির্বাচন করি, আমার সামনে আমার ভোট কাটি নিয়ে গেছে, আমার সামনে পুলিশ বিডিআর একসাথে হইয়ে তারপর আমার বিরুদ্ধে ভোট কাটে তারপর নিয়ে গেল, আমাকে হইতে দিল না। আমার বাড়িঘর ভাঙচুর করছে কয়বার? 1 বার 2 বার 4 5 বার। আমাকে মিথ্যা মামলা দিচ্ছে অনেকগুলো। আমি জেল খাটছি, আপনি জানেন না, অনেকবার জেল কেটেছি। আমার বাড়িঘর আমার সামনে, চোখের সামনে ভেঙে ফেলছে। সেইগুলোর প্রতিশোধ আমরা নেই কিন্তু একটাও না। এটা তারেক রহমানের নির্দেশে যে আইন হাতে নেওয়া যাবে না। আমাদের জমি জমা দখল করে নিচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। সেই সব যেগুলো যদি প্রতিশোধ না হতো তাহলে বাংলাদেশ থাকতো না। বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতিতে তো আমরা একটু দর্শকের কমেন্টস নিতে চাই। অনেক দর্শক কি যুক্ত আছেন, আমি আসলে আপনার যে কথাটি বলছেন ওটার সাথে কিছুটা প্রাসঙ্গিক। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বারবার বিএনপির নাম দেখছি। একজন দর্শক আছেন নাজমুল দিদার, তিনি বলছেন বিএনপি চাঁদাবাজির অভিযোগ, যেটা আসলে দলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে আমরা শুনছি, চাঁদাবাজি করে গোটা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে। সে ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? চাঁদাবাজি যে হচ্ছে না এটা ঠিক না, এটা যে বিএনপি করে এটা আমি মানবো না। এখন যদি দলীয়ভাবে যাদের নাম দলীয়ভাবে, যেমন আমি দল করি, হ্যাঁ আমি দল করি, এই দায়িত্ব আমার ব্যক্তিগতভাবে একটা ঘটনা যদি ঘটাই ফেলাই, সেই দায়িত্ব তো দল নিতে পারে না। তবে দল কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হই, আমি দখলদারির সাথে সম্পৃক্ত হই, সেই ব্যাপারে দলের স্ট্যান্ড কি? তারেক রহমান আপনি জানেন না, অনেক ত্যাগী নেতা কর্মীদেরকে যারা একটু ভুল পথে গেছে তাদেরকে দল থেকে সরিয়ে দিয়েছে। এবং এখন এরকমও, আগে তো শুধু দল থেকে সরাইছে, এখন বলছে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে, তারা প্রয়োজনে আইনের সুপর্দ করবে। তো বিএনপির এ ব্যাপারে জিরো টলারেন্স, তারেক রহমানের জিরো টলারেন্স। চাঁদাবাজি, নেশা, আপনার দুর্নীতি, দখলদারি একদম ক্লিয়ার। যদি আমি ভুক্তভোগী হই বিগত দিনে, যে আমি অনেক নিশ্চিত, যেমন আমি বললাম না, আমার বাড়িঘর 4 বার ভাঙছে, আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বাড়িঘর 4 বার ভাঙছে বরগুনা আওয়ামী লীগ, 4 বার। আমাকে মিথ্যা মামলা দ্বারা জেল খাটাইছে অনেকবার। আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমাদের মালামাল আটকায় রাখছে, কোয়ার্টার মালামাল, এগুলো ঘটছে। তো এগুলোর একটাও তো প্রতিশোধ নেই। আমি জানি উপজেলা চেয়ারম্যান, তারপর আমি মার খেয়েছি কলেজে। আচ্ছা, অ্যাডভোকেট রেজবুল কবির, আমি একটু আপনাকে বলি, বরগুনা 1 আসন থেকে আপনি মনোনয়ন প্রত্যাশী। আমরা দেখতে পাচ্ছি 96 এর পর থেকে আসলে সেখানে পুরো বিএনপি আসলে সেই আসনের দখল কখনো পায়নি। আপনার মধ্যে আসলে রাজনৈতিক কোন কোন গুণগুলো রয়েছে, কিংবা আপনি বরগুনা 1 আসনের মানুষজনকে আসলে কি দিতে পারবেন? আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি, যে যার কারণে আসলে আপনি নির্বাচিত হবেন? আমরা পাইনি কেন, সেটা যদি সেই দুঃখের কথা কার কাছে বলবো? আমি চাষ করলাম, যখন ফসল উঠাবো তখন আমি জমিটা অন্য মানুষে দিয়ে দিলাম, যে তুমি ফসল অন্য মানুষে খেয়ে ফেলছে। তেমনি
আমি একটা নির্বাচনের কথা বলি, আমাদের বরগুনায় মনোনয়ন দিয়েছে আমাদের শরিক দল, মানে ঐক্যবদ্ধ হইতে হয়েছে শরিক দল, ইসলামী শাসন আন্দোলনে প্রার্থী হয়েছে। নমিনেশন দিয়েছে তার 22 দিন পরে ইলেকশন মাঠে গেছে, এবং তাদের কোনো কমিটি আমাদের বরগুনার শহরে নাই। এটা কোন নির্বাচনে? এটা তখন বিএনপি নির্বাচনে গেছিল, এটা ওই শেখ হাসিনার আগের সময়। তো সেই 2096 নির্বাচনে। তো না, একে মতি তালুকদার খুব ভালো প্রার্থী সেট করতে পারে নাই, কিন্তু আমি বলতে চাই যে আমি একজন ভালো প্রার্থী। আচ্ছা, কেন বলতে চাই, আমি ছাত্র সংসদে নির্বাচন করছি 2 বার, আমি ফুলপন একবার ছাত্রলীগ গেছে, কিন্তু জিএস আমি হয়েছি। আপনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আপনার আর কি কি দলীয় পরিচয় আছে বিএনপিতে? আমি বরগুনা জেলা ছাত্র দল একদম ছোটবেলা থেকে আমি দল করি। হ্যাঁ, আমি বরগুনা জেলা স্কুল ছাত্র দলের সভাপতি ছিলাম, আমি বরগুনা জেলা ছাত্র সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, এবার ছাত্র সভাপতি অন 11 এর সময় আমি গিফট পেয়েছি, ছাত্র দলের সভাপতি ছিলাম, ওই সময় আমাকে জেলা বিএনপি যুগ্ম বানাইছে অন 11 এর সময়, কারণ দুঃসময় আমি কাজ করেছি। তো ওই এরপরে ওই 11 সরকারি উপজেলা ঘোষণা করে গেছিল, সেইখানে উপজেলা নির্বাচনে আমি দলীয়ভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। চেয়ারম্যান হচ্ছে স্বতন্ত্র, উনি কর্নেল খালেক সাহেব, আল্লাহ বেস্ত উনি মারা গেছেন। তো উনি পাইছে 34,000 ভোট, আর আমি 57,000 ভোট। আর আওয়ামী লীগের যে প্রার্থী ছিল ভাইস চেয়ারম্যান আমার পদে, সে পাইছে 8,000 ভোট। তো সেক্ষেত্রে আমি কোন নির্বাচনে হারিনি। জি, অ্যাডভোকেট রেজবুল কবির, আমি বরগুনা 1 আসনের যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, বর্তমানে বরগুনা 1 আসনে কোন কোন সমস্যা রয়েছে, এবং আপনি নির্বাচিত হলে কোন কোন সমস্যাগুলো আসলেই সমাধান করবেন, শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি না? আপনি জানেন আমি বরগুনা থেকে এই আমেরিকা ছিলাম না, আমেরিকা থেকে যাওয়ার পর প্রথমবারই আমি হাসপাতালে যখন ভিজিট করছি, আমি বিশ্বাস করেন আমার রক্তক্ষরণ হয়েছে, কারণ এত নোংরা একটা জায়গায় মানুষ চিকিৎসার জন্য, সেখানে গিয়ে বাথরুম অবস্থা দেখে আমি পাগল হয়ে গেছি। পরে নিজে বাথরুম ক্লিন করছি একটা প্রোগ্রাম করে জিয়াউর রহমানের জন্মদিনে, তারপর আমি আমার কর্মী বাহিনী নিয়ে আমি নিজে বাথরুম ক্লিন করছি। হসপিটাল বরগুনা চিকিৎসা ব্যবস্থা নাই, একদম টোটালি নাই প্রভু, আপনি কান্না করে দেবেন দেখলে। আমি চিকিৎসা ব্যবস্থা করবো, যোগাযোগ ব্যবস্থা বরগুনায় শুনেন এই 17 বছর কিচ্ছু হয় নাই, আমরা শুনছি না উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, একদম নাথিং, মিথ্যা বানোয়ার। বরগুনায় কোনো উন্নয়ন হয় নাই, বরগুনায় ব্রিজ হওয়ার কথা পায়রা নদীতে হয় নাই, ওখানে ব্রিজ দরকার। তা আমতলী মানুষ ভুগতেছে, আমাদের বরগুনার পাশে একটা থানা, একটা নদী পাড়ায় তাদের আসতে হয়। এখন গতকালকে দেখছি কারণ মানববন্ধন করছে, 25 টাকা ট্রলার পাড়ি দিতে হয়, ওইখানে একটা ব্রিজ দরকার। আমাদের বরগুনা টু বাকেরগঞ্জ এবং ঢাকা যেতে যে রাস্তাটা আমরা ব্যবহার করি, বরগুনা বাকেরগঞ্জ বরিশাল, এটা আমাদের বিএনপি সরকারের সময় আমাদের ওইটা মাটির কাঁচা রাস্তা হয়েছে, বিএনপি সরকার ছিল তখন, অলি আহমেদ যোগাযোগ মন্ত্রী ছিল, সেইটাকে আওয়ামী লীগ সরকার আসার পরে তারা এত কিছু করবে কি, ওইটা মহাসড়ক বাদ দিয়ে তারা সংযোগ সড়ক করছে। তো এমন চাপা একটা রাস্তা, ওইটা দিয়ে একবার সাথে সাথে বাস ঢাকা আসা যাওয়া করে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক। তো ওই রাস্তাটা বড় করা দরকার, ওইটা করবো আমি। পাথরঘাটা যোগাযোগের সাথে ওইটার ফেরির উন্নয়ন করব। আমি তালতলির মানুষ যেন বরগুনার সঙ্গে আসতে পারে, ওইটার রাস্তা বড় করতে হবে, অন্তত 2 লেনের রাস্তা করতে হবে, এবং তালতলি এবং বরগুনা সংযোগে ওইখানে একটা ফেরির ব্যবস্থা করতে হবে। বরগুনা খুব ব্যাপক চাহিদা কিছু নাই, অনেক ঠকানো হয়েছে বরগুনাকে গত 17 বছরে, অনেক 3টে আসন ছিল 2টে আসন করছে। আপনি নির্বাচিত হলে আমি আশা করছি যদি আপনি নির্বাচিত হন, আমি যে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি এক কথা যেটা বলতে চাই, বরগুনায় কোনো চাঁদাবাজ থাকবে না, বরগুনায় কোনো নেশাখোর থাকবে না, এবং ওই যে ব্যবসা যারা করে ওরা কি বলে মাদক ব্যবসায়ী থাকবে না। আমি বললাম আমি একদিনে বন্ধ করবো, যদি আমি আল্লাহ পার্লামেন্ট মেম্বার বানাই, আমি প্রশাসনের লোকজন নিয়ে একদিন এগুলো বন্ধ করে দেবো। কারা করে এগুলো আমাদের জানা আছে। বরগুনা 1 আসনকে আপনি মাদক মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন, এবং অবকাঠামোগত উন্নয়ন আপনি করবেন, অবকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থা করবেন। অ্যাডভোকেট রেজবুল কবির, একদম শেষ প্রশ্ন, বাংলাদেশে নির্বাচনের পরে আমরা যখন বাংলাদেশের বিভিন্ন সংসদ আসনে যখন আমরা যাই, সব ভোটারদের একটাই অভিযোগ, তারা সংসদ সদস্যকে পান না। সংসদ সদস্য জেলায় থাকেন না, তারা সব সময় ঢাকা থাকেন। সেখানে তো এটা হচ্ছে বরগুনা টু ঢাকা না, বরগুনা টু আমেরিকা। আপনাকে কি আপনার এলাকার মানুষজন পাবেন কিনা, কতটুকু পাবেন? অবলাপু, আমি কিন্তু মাঠের কর্মী, আমি একদম ছোটবেলা বললাম, ছোটবেলা থেকে আমি জনগণের, আমি রেজবুল কবির, এটা আপনি টিভিতে বললাম না, টিভিতে বললে তো জনগণ দেখতেছে, দেখবে, ভবিষ্যতে আমি শেয়ার করব। বরগুনার মানুষ রেজবুল কবিরের মানুষ, বরগুনা রেজবুল কবির বরগুনার, আমি হচ্ছে জনগণের। আমি এরকম না যে আমি তফাৎ, আমার গলা ধরে কথা বলে একদম নিম্ন আয়ের লোকগুলো, গরিব মানুষগুলো, যারা অন্য এমপিদের সাথে সালাম করতে ভয় পায়, তারা এসে আমাকে জড়াই ধরতে ভয় পায় না। আপনি ঘাম, তাদের শরীরে ঘাম কাজ করতেছে মাঠে, দৌড়ে আসা জড়াই ধরে, আমি সেই রকম একটা নেতা। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন, আপনি আমেরিকা ছেড়ে আপনি বরগুনা চলে যাবেন? আমি তো ছেড়ে গিয়েছি বরগুনা। আপনি জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু আমেরিকা ছেড়ে গেছি অলরেডি ছেড়ে গেছি। আমার
বউ এখানে থাকছে কারণ তার ব্রেস্ট ক্যান্সার, এটা টিভির মধ্যে বলা ঠিক না, তার থাকতে হবে 3 মাস পর পর ডাক্তার কাছে যেতে হয়। এটা আমার আমেরিকা থেকে আসছে পাঠাইয়া এই চিকিৎসা নেওয়া আমার সেরকম অ্যাবিলিটি নাই, সেই কারণে তার চিকিৎসার ব্যবস্থার জন্য হলো এখানে। আর যে তাকে আল্লাহ যে রোগ দিয়েছে, সে তাকে যে আল্লাহ সেভ করছে, আল্লাহর কাছে শুকরিয়া। এটা তো আমার বাংলাদেশ থাকলে আমি তাকে বাঁচাইতে পারতাম না, আল্লাহই বাঁচাই রাখছে, কিন্তু এটা একটা সুযোগ আমাকে আল্লাহ দিচ্ছে, সেই সুযোগটা আমি গ্রহণ করছি। আর আমার মন প্রাণ আপনি জানেন সব সময় আমার এলাকায় থাকবে। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, একদম শেষ 30 সেকেন্ডে যদি আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, একদম শেষ 30 সেকেন্ড। আমি আমার কথা যারা শুনছেন আজকের এই TVN24, এটা হচ্ছে আমেরিকার একটা পপুলার চ্যানেল। এটা আমি এটা পরবর্তীতে অনলাইন থেকে আমি শেয়ার করব। বিশেষ করে আমার বরগুনাবাসী, আপনাদের আমি সাহায্য সহযোগিতা চাই, আপনাদের পাশে আমি ছিলাম, আমি থাকব। এবং আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার আবেদন থাকবে, আমার মাতা দেশ মাতা বেগম খালেদা জিয়ার কাছে আমার আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, যাতে নমিনেশন আমাকে দেয়। আমাকে নমিনেশন দিলে আমি বরগুনার ওই সিটটা উপহার দেবো, এবং এই সিট বিএনপি বাইরে আর কোনোদিন যাবে না ইনশাল্লাহ, এই প্রত্যয় ব্যক্ত করছি। আমার বক্তব্য যারা শুনছেন দেখছেন সকলকে আবার আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, অ্যাডভোকেট রাজুল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অপলাপ, আপনাকে সবসময় আমরা পছন্দ করি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আপনাদের অনেকের মন্তব্য ফেসবুকে পাচ্ছি। আমাদের যেহেতু আজকে আসলে সময় খুব অল্প, তাই আমি হয়তো সবার প্রশ্ন নিলাম না, তবে আমাদের যে দায়বদ্ধতার জায়গা, সেই জায়গা থেকে আসলে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমরা আমেরিকা টেলিভিশন চ্যানেল হলেও বাংলাদেশ কিংবা বাংলাদেশি কমিউনিটি যেহেতু আমাদের দর্শক, তাই বাংলাদেশের রাজনীতি নিয়েও আমরা আলোচনা করি। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে আগামীর যেই নেতৃত্ব, আগামীর যেই জনপ্রতিনিধি যারা হতে পারেন, জনপ্রতিনিধি অথবা সম্ভাবনাময় জনপ্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করার যে কাজটি, সেটি আমরা করতে চাই। সেই ক্ষেত্রে আমরা আসলে সব দলের নেতা এবং কর্মীদেরকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাতে চাই, এবং সব দলের সব ধরনের কথা আমরা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। কোথাও যাবেন না, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমাদের এবারের আলোচনার বিষয় নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের জটিল অঙ্ক, কে হবেন মেয়র। আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম। আহনাফ আলম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, নিউ ইয়র্কের মেয়র কে হবেন, এটা নিয়ে বেশ জটিল অঙ্কের কথা বলছিলাম। ডেমোক্রেটদের জন্য অঙ্কটা আসলে কতটা জটিল, আপনারা কি হিসাব মেলাচ্ছেন? আসলে ডেমোক্রেটদের জন্য এটা আমি বলি এটা তেমন জটিল না, কারণ হলো যে আপনার নভেম্বরে যে ইলেকশনটা হবে, এটা শুধু যে ডেমোক্রেটদের হবে না, আপনার ডেমোক্রেটদেরকে রিপাবলিকানরা ভোট দিতে পারবে, আবার যারা ইন্ডিপেন্ডেন্ট আছে তারাও ভোট দিতে পারবে। তো নভেম্বরের ইলেকশনটা আসলে গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে সাবেক গভর্নর কোমো, যিনি কিছুদিন আগে মামদানির কাছে পরাজিত হয়েছেন, তিনি গতকালকে উনি ডিক্লেয়ার করেছেন যে উনি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে উনি নভেম্বরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং এটার পরে দেখলাম যে আপনার মোটামুটি রাজনীতিতে আবার মানে ভিন্ন একটা মাত্রা যোগ হয়েছে। আবার আজকে দেখলাম যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা প্রত্যক্ষভাবে আপনার কোমোকে সাপোর্ট করেছেন, বলেছেন যে যদি মামদানিকে হারানোর যদি ভালো চান্স থাকে, সেটা একমাত্র কোমরে আছে। এখন আমাদের আসলে আরো কয়েকদিন ওয়েট করতে হবে যে আসলে এটা কি ইনসাইড কোনো নেগোসিয়েশন হয়েছে কিনা ট্রাম্প কিংবা রিপাবলিকান পার্টির সাথে, যে মামদানিকে ঠেকানোর জন্য কোমোকে আবার মাঠে নামানো হয়েছে। তো এটা আমরা কয়েকদিন ওয়েট করতে হবে। এর আগে আমরা এরিক অ্যাডামসের ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি দেখেছিলাম। এখন যদি কুমোর ক্ষেত্রে এরকম পরিস্থিতি হয়, ডেমোক্রেটদের বড় বড় জায়গা থেকে বড় বড় নেতারা কি আসলে হাতছাড়া হয়ে যাচ্ছে? আসলে এই মেয়র ইলেকশনের আগে মামদানি কিন্তু তেমন কোনো বড় নেতা ছিলেন না বলে আমরা জানি। তিনি একটি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্ট করেছেন। হ্যাঁ, ওকে। আসলে কোমোর ব্যাপারটা আসলে যে জিনিসটা হলো যে আসলে কোমোকে কিন্তু আপনার যতটুকু না কোমো নিজে মেয়র হওয়ার জন্য এই এখন নভেম্বরে নির্বাচনে অবতীর্ণ হচ্ছেন, এর থেকে বড় কথা হলো যে এখানকার যে বিলিয়নিয়াররা আছেন, যারা পয়সাওয়ালা আছেন, ওরাই কিন্তু ওকে জোর করে মাঠে নামিয়েছেন। আর একটা জিনিস হলো আপনার এখন মামদানিকে আপনার বিট দেওয়ার জন্য একমাত্র কোমোই হলো যে আমি বলবো যে বেটার প্রার্থী। মানে কারণ হলো যে আপনার এরিক অ্যাডামসের আপনারা জানেন যে ওনার জনপ্রিয়তা একেবারে 10%-এরও নিচে। আর রিপাবলিকান যে প্রার্থী আছেন আসলে ওনার পক্ষে মামদানিকে বিট দেওয়াটা আসলে সম্ভব হবে না।
তো এই জন্যই আসলে এখন যেটা বললাম যে আমরা আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে, যে আমরা দেখব যে কোমর পিছনে কে কে গিয়ে দাঁড়ায়। কারণ মামদানির সাথে কিন্তু এই সপ্তাহে আমরা যেটুকু শুনেছি যে ডেমোক্রেটিক পার্টির এখন যারা ওয়াশিংটন বেজ নেতা, বিশেষ করে আমাদের হাকিম জেফরি, ওনার সাথে এই সপ্তাহে মিটিং আছে। এবং হাকিম জেফরির সাথে যখন মিটিং আছে, আমরা ধারণা করতে পারছি হয়তো আমাদের যে মাইনরিটি লিডার চাকসুমার, ওনার সাথে হয়তো খুব দ্রুতই বসবেন এবং দেখব যে পার্টির উপর মহল থেকে কি ধরনের নির্দেশনা আসে। সেটা আমাদেরকে একটু সেটার জন্য কয়েকদিন ওয়েট করতে হবে। জি। কোমর ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়ানোর পেছনে আপনার কি মনে হয় যে রিপাবলিকানদের কোনো হাত থাকতে পারে? আমি বলবো এটা এটা মিক্সড, শুধু যে রিপাবলিকান তা না। আপনারা জানেন যে রিপাবলিকান প্রচুর বিলিনিয়ার আছে নিউ ইয়র্ক, না শুধু নিউ ইয়র্কের বাইরেও। সবাই চাচ্ছে না যে আসলে জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হোক, কারণ এখানে অনেক শুধু যে আসলে ব্যবসা মানে ব্যবসায়ী না, এখানে আসলে অনেক রেশিয়াল গ্রুপ আছে, বিশেষ করে জুইশ একটা গ্রুপ তো অবশ্যই আছে। তারপরে হোয়াইট পপুলেশন, বেশিরভাগ হোয়াইট পপুলেশনই চাচ্ছে না যে আপনার জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হোক। কারণ ওরা মনে করে যে আপনার ওরা আসলে এই কমিউনিটিগুলি আসলে কিন্তু আমরা যারা ইমিগ্রেন্ট, ওদেরকে কিন্তু অনেকটা থার্ড ক্লাস নাগরিক হিসেবেই ট্রিট করে। কিন্তু যদিও এটা ওপেন কখনো বলেনি, কিন্তু ওদের আচার আচরণে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আপনি যখন চাকরির জন্য যাবেন তখন আপনি এগুলি উপলব্ধি করবেন। কিন্তু এখন দেখতে পেলাম যে আসলে আপনার ডেমোক্রেটিক যে প্রাইমারিটা হয়ে গেল গত 24 তারিখ, এরপরের থেকে দেখলাম যে এটা আসলে আরো প্রকট আকার ধারণ করছে। তো যেটা বললাম যে আমাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে, ও দেখবো যে আমরা যে কোমোকে কারা সাপোর্ট করে। যে নভেম্বরে উনি যে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন, উনি কিন্তু ডেমোক্রেটের একজন বড় নেতাই ছিলেন। তো এখন ইন্ডিপেন্ডেন্ট হিসেবে উনি কাদের সমর্থন পান সেটা আমাদের দেখার বিষয়। তবে ইতিমধ্যে যারা কোমোকে সাপোর্ট করেছিলেন আগে, বিশেষ করে প্রাইমারিতে, ওদের অনেকেই কিন্তু ইতিমধ্যে জোরান মামদানির প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। আজকে দেখলাম যে নিউ ইয়র্ক স্টেটের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিয়ন ডিসি 37, ডিস্ট্রিক্ট কাউন্সিল 37, ওনারা আগেও এন্ডোর্স করেছেন, কিন্তু আজকেও দেখলাম যে ওদের জোরালো সমর্থন ব্যক্ত করেছেন। ওদের ওভার 200,000 এমপ্লয়িজ আছে। তো এটা আসলে একটা বড় এন্ডোর্সমেন্ট। এছাড়া হিস্প্যানিক কমিউনিটির যে কংগ্রেসম্যান আছেন, উনিও 2-3 দিন আগে এন্ডোর্স করেছেন। এবং হোটেল ট্রেড ইউনিয়ন হতে শুরু করে টিচার্স ইউনিয়ন সবাই কিন্তু মামদানির পক্ষে নেমেছেন। তো যেটা বললাম যে আমাদের আরো কয়েকদিন ওয়েট করতে হবে, আমাদের দেখতে হবে যে কোমর পিছনে আসলে কারা গিয়ে দাঁড়ায়। ডেমোক্রেট দলের কি সিদ্ধান্ত হবে নির্বাচনে? অ্যাকচুয়ালি এটা যেটা বললাম যে আপনার আমাদের হাকিম জেফরি এবং চাকসুমারের সাথে তো অবশ্যই একটা মিটিং হবে। তারপরে নিউ ইয়র্ক স্টেট যে ডেমোক্রেটিক পার্টি আছে ওদের সাথেও মিটিং হবে। কিন্তু আমি একজন ডেমোক্রেট হিসাবে আসলে আমি এটা কোনোভাবেই সমর্থন করি না, কারণ একজন প্রার্থী সে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে। এখন অনেকে বলার চেষ্টা করতেছে যে প্রাইমারিতে অনলি 13% ভোট পড়েছে, কিন্তু 13% ভোট পড়লো এটা কিন্তু তারা কিন্তু ভোট দিতে গিয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে, যে কিনা নভেম্বরের মূল নির্বাচনে পার্টির ক্যান্ডিডেট হিসেবে ওখানে রিপাবলিকানদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আমি চাই আসলে এটা পার্টির সমর্থনটা জোরান মামদানির পাওয়া উচিত, কারণ সে জনগণের ম্যান্ডেটে সে প্রাইমারিতে উত্তীর্ণ হয়েছিল। অনেকে অভিযোগ করে থাকেন যে ডেমোক্রেট দলের নিজস্ব বেশ কিছু এজেন্ডা রয়েছে যেটা আসলে জোরান মামদানিকে দিয়ে সার্ভ করা সম্ভব না। সেই ক্ষেত্রে হয়তো বা ডেমোক্রেট থেকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা জোরান মামদানি পাবেন না। আপনি কতটা একমত? এটা আমি অবশ্যই একমত। অনেকগুলি আইডিয়া আসলে আমারও জোরান মামদানির যে নির্বাচনী এজেন্ডা ছিল, আমি অনেকগুলি একমত না। কারণ হলো অনেকগুলি আমার কাছে মনে হয় যেন এটা আসলে অনেকটা অসম্ভব। হয়তো আমাদের সবারই জিনিসটা ভাল লাগে শুনতে যে উনি অনেক কিছু দিবেন, কিন্তু আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত এবং ওনার 4 বছরে উনি কতটুকু দিতে পারবেন। এবং আরেকটা জিনিস হলো আসলে নিউ ইয়র্ক সিটি কিন্তু নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে, এবং প্রত্যেকটা রুলস কিন্তু আপনার স্টেট থেকে পাস হয়ে নিউ ইয়র্ক সিটি
তে এটা আসে। তারপরে এবং যেটা বললাম যে প্রত্যেকটা রুলসে বেশিরভাগই হলো যে আপনার আলবানি থেকে হয়, স্টেট বেস। নিউ ইয়র্ক সিটির আসলে তেমন কোনো রুলস, নতুন কোনো রুলস করে এটা ইমপ্লিমেন্ট করা এটা আসলে এটা সম্ভব না। তো যেটা বললাম যে আমি অনেকগুলি এর সাথে আমি দ্বিমত, কিন্তু এবং ডেমোক্রেটিক পার্টির যেই অ্যাকচুয়ালি শুধু ডেমোক্রেট না, আসলে রিপাবলিকান পার্টির মধ্যে কিন্তু ভাগ আছে, একজন একেবারে ডানপন্থী এবং আরেকটা হলো যে আপনার একটু সেন্ট্রিস্ট। এবং আমাদের যে ডেমোক্রেটিক পার্টি ওদেরও কিন্তু দুইটা ভাগ, একটা হলো একেবারে বামপন্থী যেটা আমাদের বার্নি স্যান্ডার্স, এওসি এবং জোরান মান্দানি, এবং যারা সেন্ট্রিস্ট ওদের সাথে কিন্তু আসলে একটু বলবো যে আপনার মত পার্থক্য আছে। এখন আমাদের দেখার বিষয়। এবং আরেকটা জিনিস বলে রাখি, জোরান মান্দানির যে আইডিয়াগুলি দিয়ে উনি কিন্তু প্রাইমারিতে অবতীর্ণ হয়েছেন, ওনাকে কিন্তু যে নভেম্বরে ওনাকে পাশ করতে গেলে ওনাকে কিন্তু অনেক কাটছাট দিয়ে কিন্তু পার্টির সাথে, কিংবা হাকিম জেফরি বলি, নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক পার্টি বলি এবং চাকসুমার বলি, ওদের সাথে কিন্তু একটা নেগোসিয়েশন আসতে হবে। তা না হলে কিন্তু উনি এদের সমর্থন না পেলে কিন্তু ওনার জন্য একটু কষ্টসাধ্য হবে। যাই হোক, আমরা আশাবাদী সামনের দিনগুলোতে আসলে যিনি দায়িত্বে আসুক না কেন নিউ ইয়র্ক সিটিতে, তিনি আসলে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। নিউ ইয়র্ক সিটির একদম এই বিষয়ে নিয়ে আসলে শেষ প্রশ্ন করব। নিউ ইয়র্ক সিটিতে জনসাধারণের মানে নিউ ইয়র্কার যারা রয়েছে তাদের খুব কমন কিছু সমস্যা রয়েছে, সেটা সাবওয়ের নিরাপত্তা হোক, অন্যান্য নিরাপত্তা জনিত বিষয় আছে, হাউজিং এর বিষয় রয়েছে, অভিবাসীদের বিষয়গুলো রয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে আসলে এই সমস্যাগুলো আসলে কার পক্ষে সমাধান করা সহজ হবে, কুমো না মামদানি? কারণ মামদানিকে অনেক কিছুর সাথে লড়াই করতে হবে এগুলো সমাধানে। যদি বলি আপনাকে অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি, এটা অবশ্যই কুমো এদিক থেকে এগিয়ে থাকবে। কারণ আপনারা জানেন যে উনি 12 বছরেরও অধিক নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ছিল। এর আগে উনি কিন্তু যে ক্লিন্টনের আমলে হাউজিং অথরিটির উনি সেক্রেটারি ছিল, এর আগে উনি ইয়েতে ছিল, আমাদের নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল ছিল। ওনার অভিজ্ঞতার বলবো যে কোনো জুরি কম নেই, কিন্তু এখন আসলে অনেক সময় অভিজ্ঞতা কিন্তু সেভাবে আপনার ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। এখন যেটা বললাম যে মানুষ চায় নতুন কিছু, এবং তার উপরে ভিত্তি করে আর কি সবাই আপনার মামদানিকে ভোট দিয়েছে। এবং অনেক সময় কিন্তু নতুনরাও ভালো করে, একেবারে যে সব ব্যাপারে যে অভিজ্ঞতা আসলে দরকার, কিছু কিছু ক্ষেত্রে দরকার, কিন্তু যে আবার যে অভিজ্ঞতা না হলে যে আসলে কাজ করতে পারে না তেমনটি কিন্তু নয়। আমরা দেখেছি অনেক ভালো ভালো, বিশেষ করে এওসির কথা যদি বলি, উনি কিন্তু ওয়াশিংটনে খুব ভালো করছেন, যেই কমিটিগুলিতে উনি আছেন, বিশেষ করে হাউস ওভারসাইট কমিটিতে ওনার কিন্তু তেমন অভিজ্ঞতা ছিল না। উনি কিন্তু একজন বারটেন্ডার হিসেবে কিন্তু কংগ্রেস ওমেন নির্বাচিত হয়েছিলেন। তো এখন আমাদের দেখার বিষয়, আসলে অভিজ্ঞতা তো একটি ব্যাপার আছেই, কিন্তু আমাদের যে নিউ ইয়র্কের যেই ভোটার আছেন, যারা জনগণ আছেন, ওরা কোনটাকে বেশি প্রাধান্য দেন? কি অভিজ্ঞতাকে দিবেন, নাকি আপনার যেই আমাদের যেই জোরান মান্দানির যে কিছু নতুন আইডিয়া, যারা জনগণের জন্য বিশেষ করে বাসস্থান, তারপরে আপনার যেই চাইল্ড কেয়ার বলি, তারপরে আপনার এই আপনার বিভিন্ন যেই সাবওয়ের যে ক্রাইমের কথাগুলি বললেন, এবং যে আরেকটা বলা হয়েছে যে আপনার নিউ ইয়র্কের 5 বরোতে উনি 5টা সিটি ওন সুপার মার্কেট দিবেন। এখন আমাদের দেখার বিষয় আসলে ভোটাররা কোনটাকে বেশি প্রাধান্য দেন, অভিজ্ঞতাকে নাকি আপনার তাদের যে দৈনন্দিন যে সুবিধাগুলি মামদানি দিবেন বলে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, সেটাকে তারা আসলে তাদের আমলে নেয়। জি, আমি একটু বিগ বিউটিফুল বিল নিয়ে আসতে চাই। সম্প্রতি এটি বেশ আলোচনায় রয়েছে। সম্প্রতি একটি জরিপ হয়েছে এবং সেই জরিপে দেখা গেছে 50% বেশি মানুষ আসলে এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এপ্রিল মাসে একটি জরিপ হয়েছিল, তখন আসলে জরিপে যতজন মানুষ এই বিলের বিরুদ্ধে ছিল, এখন তার থেকে আরো 10% মানুষ বেড়েছে, অর্থাৎ আরো 10% কম জনপ্রিয়তা পেয়েছে এই বিলটি। অনেক বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই বিল আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে, স্বাস্থ্য খাতে কাটছাঁট এবং অভিবাসী বিতরণের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এখন ট্রাম্প যেটি করছেন, তার কট্টর সমর্থকদেরকে তিনি আরো বেশি অ্যাক্টিভ করার জন্য অনেক কালচারাল বিষয়গুলো তিনি নিয়ে আসছেন। অভিবাসন বিরোধী যে অভিযান রয়েছে সেটিকে তিনি বাড়াচ্ছেন, ট্রান্সজেন্ডার ইস্যুটাকেও তিনি সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু এই যে জনপ্রিয়তা কমলো বিগ বিউটিফুল বিলের এবং নানান রকম ভোগান্তি সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হলো, এটাকে সামনের দিনগুলোতে ডেমোক্রেটরা আসলে কিভাবে কাজে লাগাবেন, কোনো পরিকল্পনা আছে কিনা?
আসলে অবশ্যই আপনার ডেমোক্রেটিক পার্টির, আমি গতকালকে দেখলাম যে আমাদের যে কংগ্রেসের মাইনরিটি লিডার হাকিম জেফরি, ওনার প্রেস কনফারেন্সে উনি এই বিগ বিউটিফুল নিয়ে কথা বলেছেন, এবং কিভাবে যে আগামী যেই মিড টার্ম ইলেকশন হবে, কিভাবে এই বিগ যে বিউটিফুল বিলের যেই লুফলগুলি আছে, যেটা আপনার বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছে ওরা কিভাবে সাফার করবে, এই জিনিসগুলি উনি বলেছেন যে এটা মোটামুটি ওনারা নিশ্চিত যে আপনার মিড টার্মে আপনার ডেমোক্রেটরা জয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং ওরা যে বিলের এগুলিকে কিভাবে আরো মানুষের কাছে পাবলিসাইজ করা যায়, যে কিভাবে এফেক্ট হবে, সেগুলি নিয়ে ওরা কাজ করছেন। আর আরেকটা জিনিস দেখলাম যে ট্রাম্প কিন্তু মোটামুটি উনি বুঝতে পেরেছেন যে বিলটা খুবই অজনপ্রিয়, এবং তার জন্যই আমি আজকে দেখতে পেলাম যে টেক্সাসে আপনারা জানেন কয়েকদিন আগে একটি ভয়াবহ বন্যা হয়েছে, এবং এই বন্যার বিষয়ে আপনার ওখানে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে গভর্নর, এবং এই অ্যাসেম্বলিকে কাজে লাগিয়ে আপনার ওরা চেষ্টা করছে যে টেক্সাসে যেই রিডিস্ট্রিক্টিং এ, আপনারা জানেন যে রিডিস্ট্রিক্টিং হইলো গিয়ে আদমশুমারি সেন্সাসের পরেই, কিন্তু ওনারা একটা স্পেশাল বিল আনছে ওখানে, এবং চেষ্টা করছে যে আপনার যেই কংগ্রেসের যে বাউন্ডারিগুলি আছে এগুলিকে কিভাবে আপনার রিডিস্ট্রিক্টিং করে, এটাকে রিমোডিফাই করে কিভাবে রিপাবলিকানদের আসন বাড়ানো যায়। যদি ওখানে 5টা আসন বাড়ানো যায় তাহলে, এবং অন্যান্য আরো 2 স্টেট থেকে যদি 1-2টা আসনকে যদি কোনোভাবে ওনারা ম্যানেজ করতে পারে রিডিস্ট্রিক্টিং করে, তাহলে ওনারা ধারণা করছেন যে আপনার মিড টার্মে ওনাদের যেই কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ তা এটা কিভাবে রক্ষা করা যায়। তার মানে আপনার যে বিলটা যে আসলে খুবই আনপপুলার, এটা মানুষের ভোগান্তি হবে, এই জন্য এটা বুঝতে পেরেই কিন্তু এখন আপনার যেটা বললাম যে টেক্সাসে আসন পুনর্বিন্যাসের একটা চেষ্টা চলছে। সেক্ষেত্রে ডেমোক্রেটরা কি করবেন? যেটা বললাম যে ডেমোক্রেটরা, আমি যেটু বুঝলাম যে আপনার যে ওরা খুবই আশাবাদী, এবং আপনারা যদি বিভিন্ন পলিটিক্যাল কমেন্টেটরের অ্যাসেসমেন্ট যদি দেখতে পারেন যে আপনার সবাই ধারণা করছে যে আপনার এই বিলের নেগেটিভ ইফেক্টের কারণে ডেমোক্রেটরা যদি আসলে ভোটারদেরকে বুঝাতে সমর্থ হয় যে কি কি কারণে আপনার কিভাবে আপনার এই বিলের কারণে মানুষ এফেক্টেড হবে, বিশেষ করে তাদের যে মেডিকেয়ার স্বাস্থ্যসেবা এবং আপনার যেই স্ন্যাপ বেনিফিটগুলি যে সমস্ত আপনার সিনিয়র সিটিজেনরা ভোগ করত, এবং এটা কিভাবে তাদের দৈনন্দিন লাইফে এটাকে আপনার করবে, সমস্যা সৃষ্টি করবে, এটাকে যত বেশি ভোটারদের কাছে এটাকে পৌঁছাতে পারবে, আমার মনে হয় ততই আপনার ডেমোক্রেটরা মিড টার্মে ভালো করবে বলে আমি আশা করছি। জি, আমরা একদম আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ প্রশ্ন আপনাকে করব, ডেমোক্রেটদের সামনের দিকে প্রচারণা, জনসংযোগ কিংবা সাধারণ মানুষের কাছে যাওয়ার যে পলিসি, এর আগে নির্বাচনগুলোতে আমরা দেখেছি বেশ পলিসিগত বেশ কিছু ভুল উঠে এসেছিল কিংবা সমালোচিত হয়েছিল। আপনাদের কি কোনো পরিকল্পনা আছে কিনা, নতুন কোনো পলিসি কিংবা নতুন কোনো চিন্তা ভাবনা? এখন আসলে সত্যি কথা বলতে যে এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির কোন প্রমিনেন্ট ফিগার, ফেস বলি আপনার, মানে যেটাকে বলে বাংলা যদি বলি ভাইরাল, কারণ ওই তেমন কোনো ফেস নাই। এখন আমাদের আসলে অপেক্ষা করতে হয় সিনেটে চাকসুমার কি বলেন এবং কংগ্রেসে হাকিম জেফরি কি বলেন, ওইটার জন্য ওয়েট করতে হয়। ডেমোক্রেটিক পার্টির আমার মনে হয় মিড টার্মের পরে বোঝা যাবে যে যদি নতুন কোনো ফেস আমরা দেখতে পাই। আর আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যেটাই বলেন সেটাই ভাইরাল হয়, তো উনি যেগুলি বলেন আসলে অনেক কিছুই বাস্তবসম্মত নয়, কিন্তু উনি আলোচনায় থাকার জন্য সত্য মিথ্যা যেভাবে পারেন, মানে যেটা বললে বেশি আপনার প্রচার হবে উনি ওগুলি বলার চেষ্টা করেন। সেই হিসাবে কিন্তু আমি ডেমোক্রেটিক পার্টি কিংবা ডেমোক্রেটিক যেই কংগ্রেসে যারা আছেন, আমি এখনো পর্যন্ত তেমন কাউকে সেভাবে লক্ষ্য করছি না। এবং মাঝে মাঝে আমি দেখি যে সিনেটে বার্নি স্যান্ডার্স কিছু বলেন যেটা আপনার মানুষ পছন্দ করে। আবার কয়েকদিন আগে যে আমাদের হাকিম জেফরি, উনি রেকর্ড সৃষ্টি করেছেন যে কংগ্রেসের ফ্লোরে আপনার সবচাইতে লংগেস্ট স্পিচ দিয়েছেন যে এই বিগ বিউটিফুল নিয়ে, এটাকে ক্রিটিসাইজ করে। তো আমাদের আসলে অপেক্ষা করতে হবে যে আপনার এই ডিসেম্বরের পরে যে যখন মিড টার্মের একটা আবহাওয়া শুরু হবে, তখনই আমরা দেখতে পারবো আসলে ডেমোক্রেটিক পার্টি থেকে কে আসেন এবং কিভাবে যে আপনার যে বিল হইতে শুরু করে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সমালোচনাগুলি এবং যেই মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলি কিভাবে আপনার প্রচার করেন, সেটা আমরা দেখতে পাবো।
জি, আহনাফ আলম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদের সঙ্গে ছিলেন। আপনাকে ধন্যবাদ। আমি বলবো যে আমাদের যে সামনে নির্বাচন আসতেছে, আমাদের কমিউনিটির সবাই অবশ্যই ভোট দিতে যাবেন। যাকে আপনার পছন্দ তাকেই ভোট দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ভোট দিতে যাবেন, আপনার এটা নাগরিক অধিকার। জি, ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমরা বাংলাদেশি কমিউনিটির সক্রিয়তা আরো বেশি প্রত্যাশা করি। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। TVN 24 দ্য ভিউজ অনুষ্ঠানে ছিল আজকের মতো। TVN 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।